ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। শেখ হাসিনার একটা বিভৎস অডিও ক্লিপ ফাঁস হয়েছে। এটা ফাঁস হয়েছে আমরা বলবো কারণ এর আগে যেসব অডিও ক্লিপ আমাদের সামনে আসছিল সেগুলো আসলে পরিকল্পনা করে তারা ছাড়তেন। কোনো একজন কর্মীর সাথে কথা বলছেন, এটা সেটা বলছেন, জুলাই মাস এবং আগস্ট মাসে কি পরিমাণ গণহত্যা শেখ হাসিনা চালিয়েছে সেটা গতকালকের একটি অডিও প্রকাশ পেয়েছে, সেটার দিকে নজর রাখলেই আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশে এত বর্বর, এত লোমহর্ষক, এত অন্যায়ভাবে কোনো শাসক কোনোদিন কাউকে হত্যা করেছে তার নজির আমরা দেখতে পাইনি। আমরা হয়তো রাজনীতিতে কথাবার্তা বলতাম, একে অপরের সাথে মন্তব্য করে বলতাম যে শেখ হাসিনা এই গণহত্যার মূল মহানায়ক, কিন্তু অনেকেই ধারণা পোষণ করতেন যে আসলেই কি শেখ হাসিনা এই হত্যার নায়ক নাকি তার দলের অন্য কেউ এগুলো করাচ্ছে। অনেকে মনে করতেন যে তার এভিডেন্সটা কোথায়। আমরা যে বারবার বলতাম যে হেলিকপ্টারের উপর থেকে গুলি করা হচ্ছে, তারপরে মানুষদেরকে বাসার ছাদের উপরে গুলি করা হচ্ছে, শিশুদেরকে মারা হচ্ছে, রাতের অন্ধকারে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, এগুলো বলতাম, কিন্তু অনেকের কাছেই প্রশ্ন থাকতো যে আসলে কি তাই হয়েছে, কিভাবে হয়েছে, কেন করেছে, শেখ হাসিনা কখন ঘোষণা দিয়েছে। ভাই কি বললো 3 লক্ষ টাকা কইরা প্রতিদিন খরচ করতেছে ইফতারে, তাহলে তো মাসে 90 লাখ টাকা হয়ে যায়। এই 90 লাখ টাকা কোথায় পায় তারা? গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারে 3 লক্ষ টাকা করে ব্যয় করছেন। যদি প্রতিদিন 3 লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে প্রায় 90 লক্ষ টাকা তারা ব্যয় করছেন। আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এই 90 লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসেবে তারা কিভাবে উপার্জন করছেন। বা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন। বলতে পারেন এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এইটা। দর্শক, দেশে খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা ঘটতেছে, যেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটা ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনার কাছে একটি আবদার অবশ্যই রাখবো, আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন একটা ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। শেখ হাসিনার একটা বিভৎস অডিও ক্লিপ ফাঁস হয়েছে। এটা ফাঁস হয়েছে আমরা বলবো কারণ এর আগে যেসব অডিও ক্লিপ আমাদের সামনে আসছিল সেগুলো আসলে পরিকল্পনা করে তারা ছাড়তেন। কোনো একজন কর্মীর সাথে কথা বলছেন, এটা সেটা বলছেন, হুমকি দিচ্ছেন আমাদেরকে, আশা দেখাচ্ছেন তাদেরকে, এগুলো তারা পরিকল্পিতভাবে কথা বলে রেকর্ড করিয়ে ছেড়ে দিতেন। কিন্তু এবার এটা ফাঁস হয়েছে, আমরা অনেকেই শুনেছি হয়তো। আমি ভিডিওটা এখানে যুক্ত করছি, আপনারা যারা শোনেননি তারা শুনুন, না হয় এটা রেকর্ড হিসাবে এখানে থাকুক। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। হেলিকপ্টার কয়েক জায়গায় ছবি থেকে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে না, ওটা বলা হয়, ওটা র্যাব জিএফআই সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে, ওটা বলা হয়। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায় কমে গেছে। মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা থানার দিকে। হ্যাঁ হ্যাঁ, তোকে পাঠায় দিই রাত্রে। জি, তবে আপনার নির্দেশনা লাগবে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। নিশ্চয় শুনেছেন, যারা আগে শোনেননি তারা আবার শুনলেন। খুব নতুন কোনো কথা বলা হয়েছে তা না, কিন্তু কথাগুলো আমরা শুনলাম। একজন বর্বর মানুষ, অসভ্য মানুষ, ইতর মানুষ কি করে গেছেন জুলাই আগস্টে, আমরা সেটা চাক্ষুষ করেছি। আমাদের সামনে যা যা ঘটেছে তার অন্তরালে কি ঘটে থাকতে পারে সেটা নিশ্চয়ই আমাদের মনে ছিল, আমাদের জানা ছিল। কথাগুলো এরকমভাবেই হবার কথা, কিন্তু তারপরও আবার সামনে আসলো নিজ দেশের নাগরিককে লেথাল ওয়েপন ব্যবহার করতে বলছেন, সরাসরি গুলি করার কথা বলছেন এবং হেলিকপ্টার থেকে গুলি করার কথা বলছেন। যেখানেই জমায়েত দেখা যাবে সেখানেই সরাসরি গুলি করে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। একেবারেই অবাক হইনি। ইনফ্যাক্ট আমাদের অনেকের আবার জুলাই আগস্টে শেখ হাসিনা সম্পর্কে হঠাৎ করে অনেকের মনে হলো শেখ হাসিনা এত খারাপ, এত বর্বর হয়ে গেল। না, উনি 2011 সাল থেকেই বর্বর হয়ে উঠেছেন। যখন থেকে তিনি সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন, ঠিক সেদিন থেকেই তিনি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছেন এবং এই পুরো জার্নিতে
শত শত মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে, গুম করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, টর্চার করা হয়েছে। উনি বর্বরই ছিলেন। লাস্টে ক্ষমতা চ্যালেঞ্জড হয়েছে বলে যাবতীয় সব বর্বরতা একত্র এসে মিলিত হয়েছিল। সে কারণেই হয়তো আমাদের অনেকের হঠাৎ করে একটু চোখে লেগে গিয়েছিল। অনেকেরই মনে হলো একই অবস্থা। অনেকে তখন পক্ষ ত্যাগ করছেন। তখনও পক্ষ যারা ত্যাগ করেছেন তাদেরকেও একরকম ছাড় আমরা দেই যে শেষ পর্যন্ত হলেও এই হাসিনার পক্ষ ত্যাগ করেছেন। না হয় এই হাসিনার পক্ষে বিশেষ করে 2014 পর থেকে, এবং আরও স্পেসিফিকলি যদি বলি 2018 পর থেকে যারা শেখ হাসিনার পক্ষে ছিলেন, তাকে ইনিয়ে বিনিয়ে সমর্থন করার চেষ্টা করতেন, কখনো উন্নয়নের নামে, কখনো জঙ্গিবাদ ঠেকানোর নামে, তারা ঠিক একই রকম বর্বর বলে আমি বিশ্বাস করি। আমার শব্দটা হার্শ শোনাচ্ছে, কিন্তু আমি আসলে এটা বিশ্বাসই করি। আর বিশেষ করে এবার আমরা যদি এর পরবর্তীতে একটু সফট হই, ঠিক আছে, শেষ পর্যন্ত যা ঘটেছে তারপরও যারা তার জায়গা থেকে সরে এসে এই বর্বরকে বর্বর হিসাবে স্বীকার করেন, বোঝেন, ফিল করেন, এবং নতুন বাংলাদেশে এই বর্বরের কোনো স্থান হবে না সেটা মনে করেন, ওটুকুও ছাড় দেওয়া যেতে পারে। কিন্তু না, এক অবিশ্বাস্য ব্যাপার, অদ্ভুত ব্যাপার। এই জন্য আমি শেখ হাসিনার এই অডিও যেটা আমাদের সামনে আসলো, তিনি যা করেছেন সেগুলো না নতুন এক ধরনের লিটমাস টেস্টের মতো, লিটমাসের মতো আমাদের সমাজে কাজ করবে, সেটা আমি সিরিয়াসলি মনে করি। কেন? আবারও বলছি, 2018-তে যখন রাতের ভোট করা হয়েছিল, 14কে আমি একটু ছাড় দিই, আগেও বলেছি অনেকবার, সেটা হলো টেকনিক্যালি ওখানে বিএনপি যেহেতু ইলেকশনে আসে নাই, আসলেও এই চুরি হতো আমি জানি, কিন্তু যেহেতু আসে নাই তাদের একা একা নির্বাচন করতে হয়েছিল, সুতরাং তারা জিতে যাবেই। যদি 153 বিনা ভোটে নাও হতো, ডামি ক্যান্ডিডেট রাখলেও দেখা যেত তারা জিতে গেছেন। এক ধরনের ডাকাতি যেটা হয়েছে, সেই ডাকাতিটা এইভাবে করতে হয়নি, এটা ট্রু। কিন্তু 18 সালে এই নোংরা জঘন্য কাজটা করার পরও আওয়ামী লীগকে অনেক মানুষজন সমর্থন করেছেন, দেখেছি, আমি চোখের সামনে দেখেছি, পরিচিতদের মধ্যে দেখেছি। কেউ যদি কিন্তু ছাড়াই উনি উন্নয়ন করছেন, উনি থাকুক, ভোটটোর ব্যাপার না, উন্নয়নের গণতন্ত্র বাংলাদেশে হবে। তিনি জঙ্গিবাদ ঠেকাচ্ছেন, সুতরাং তাকে থাকতে হবে। তিনি না থাকলে কি হবে? এবং একটা পর্যায়ে এসে বিকল্প দেখান। ছাত্ররা দুর্দান্ত কথা বলেছিলেন, সবাই বিকল্প না, শেখ হাসিনার বিকল্প আসলে কেউ নাই। আমি রাদার এভাবে বলতে চাই, ওনার মতো বর্বর হওয়া বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো কারো পক্ষে, আমি জানি না তার পরিবারের কেউ তার সমান বর্বর হয়ে উঠতে পারেন হয়তো, বা তাকে ছাড়িয়ে যেতে পারেন, তার দলের কেউ পারেন, কিন্তু এই পরিমাণ বর্বর হওয়া কারো সম্ভব না। সুতরাং শেখ হাসিনার আসলেই বিকল্প নাই, কিন্তু তারা এটাকে অন্য অর্থে ব্যবহার করতেন। বাংলাদেশ রসাতলে যাবে, বাংলাদেশ ডুবে যাবে, বাংলাদেশ শেষ হয়ে যাবে তিনি যদি না থাকেন। না, ইটস নট হ্যাপনিং। একটা দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে যাওয়ার পর, এটা সত্য, আমি বিশ্বাস করি এই সরকারটা যদি আরেকটু, এই সরকারের যথেষ্ট পরিমাণে এফিশিয়েন্ট হওয়ার সুযোগ ছিল, ডেসপাইট অল দ্য ক্রিটিসিজম। শেখ হাসিনা সব ধ্বংস করে গেছে, অর্থনীতি, আইন শৃঙ্খলা, দেশের সব প্রতিষ্ঠান, কিন্তু অনেক বেশি এফিশিয়েন্টলি কাজ করার সুযোগ ছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে। এটা ওনারই ব্যর্থতা, ওনাকে নিতে হবে। তিনি যে টিম দিয়ে কাজ করছেন, যেভাবে কাজ করছেন, এটা আদতে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারছে না। সুতরাং খুবই বাজে পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু তারপরও আমি বলছি, এই ব্যর্থতার পরও দেশ হাজার গুণ ভালো আছে, এবং আমরা ভালোর পথে। জুলাই মাস এবং আগস্ট মাসে কি পরিমাণ গণহত্যা শেখ হাসিনা চালিয়েছে সেটা গতকালকের একটি অডিও প্রকাশ পেয়েছে, সেটার দিকে নজর রাখলেই আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশে এত বর্বর, এত লোমহর্ষক, এত অন্যায়ভাবে কোনো শাসক কোনোদিন কাউকে হত্যা করেছে তার নজির আমরা দেখতে পাইনি। আমরা হয়তো রাজনীতিতে কথাবার্তা বলতাম, একে অপরের সাথে মন্তব্য করে বলতাম যে শেখ হাসিনা এই গণহত্যার মূল মহানায়ক, কিন্তু অনেকেই ধারণা পোষণ করতেন যে আসলেই কি শেখ হাসিনা এই হত্যার নায়ক, নাকি তার দলের অন্য কেউ এগুলো করাচ্ছে। অনেকে মনে করতেন যে তার এভিডেন্সটা কোথায়। আমরা যে বারবার বলতাম যে হেলিকপ্টারের উপর থেকে গুলি করা হচ্ছে, তারপরে মানুষদেরকে বাসার ছাদের উপরে গুলি করা হচ্ছে, শিশুদেরকে মারা হচ্ছে, রাতের অন্ধকারে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, এগুলো বলতাম। কিন্তু অনেকের কাছেই প্রশ্ন থাকতো যে আসলে কি তাই হয়েছে, কিভাবে হয়েছে, কেন করেছে, শেখ হাসিনা কখন ঘোষণা দিয়েছে। মাত্র এই গতকালকের অডিওটা আপনারা নিশ্চয়ই অনলাইনে সার্চ দিয়ে জেনে নেবেন। তার সেই অডিও ফাঁস হয়েছে
সেখানে তিনি সরাসরি নির্দেশ দিচ্ছেন যে বাংলাদেশের যেখানে যারা আন্দোলন করছে তাদের উপরে গুলিবর্ষণ করার জন্য, এবং তিনি গুলিবর্ষণ করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন। তিনি এক গোয়েন্দা কর্মকর্তার সাথে কথা বলছেন, সেই কথায় বলছেন যে আমার নির্দেশনা দেয়া আছে, র্যাবকে দেয়া আছে, পুলিশকে দেয়া আছে, বাহিনীগুলোকে দেয়া আছে, এভাবে চলতেই থাকবে। হেলিকপ্টার থেকে তোমরা গুলি করো, গুলি করার অনুমতি চাচ্ছে, বলছে অনুমতি আর লাগবে না, অনুমতি দেয়া হয়ে গিয়েছে। সর্ব অবস্থায় তিনি অনুমতি দিয়েছেন শুধু কাদেরকে? আমাদের দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যা করার জন্য। তাহলে বাংলাদেশের আমরা যে বলেছি যে আমাদের আকাশ থেকে গুলিবর্ষণ করে মানুষদেরকে মারার যে নতুন কৌশল, এটা এই বাংলাদেশে একমাত্র এই শেখ হাসিনার কারণে এই নতুন আমাদেরকে দেখতে হলো, এবং সেটা এই জুলাই এবং আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত সংগঠিত হয়েছে। ভাবা যায় যে কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া, কত বড় পৈশাচিক, যেটা ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই, যে তার এই নির্দেশনায় এভাবে করে মানুষগুলোকে হত্যা করেছে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, প্রশাসনের কর্মকর্তারা। হঠাৎ করেই বাংলাদেশে যে কোনো জায়গায় ছোটোখাটো যে কোনো ঘটনা ঘটলেই আমরা যারা একটু শেখ হাসিনার পূর্বের দিনের কথা একটু মনে করব, দেখবেন তখন আপনি সত্যিকার বুঝতে পারবেন যে এখন আপনি কেমন বাংলাদেশে আছেন, তখন আপনি কেমন বাংলাদেশে ছিলেন। জাহিলিয়াত তো একটা সংজ্ঞা থাকে, আমরা শুনেছি আয়ামি জাহিলিয়াতের কথা। সেই সময় মানুষদেরকে আস্তা জ্যান্ত কবর দেওয়া হতো, মহিলাদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার করা হতো। সেই জাহিলিয়াতের সমস্ত জাহিলিয়াতকে উপেক্ষা করে ধর্ম আমাদের ইসলাম এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কর্মময় জীবন, তার সুন্দর জীবন, তার চরিত্র, তার আদর্শের মাধ্যমে দেশে সেই সময়ের মক্কা নগরী সহ বিভিন্ন জায়গায় ধর্মপ্রচার হয়েছে। কিন্তু আমরা সেই আয়ামি জাহিলিয়াতের যদি কিঞ্চিত নিদর্শন সচক্ষে দেখতে চাই, সেটা হচ্ছে এই শেখ হাসিনার আমলটা। হতে পারে যে এটা তার চাইতে একেবারে সংজ্ঞায় মিলাতে পারবেন না, কিন্তু টেকনোলজির এই যুগে এই হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যা করা, গুম করা, খুন করা, শিশুদেরকে মেরে ফেলা, এটা কোনো আমলে হয়েছে বলে আমার কাছে ধারণা নেই। শেখ হাসিনা কি শুধুমাত্র আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে পৈশাচিক খারাপ মানুষ? শেখ হাসিনা মূলত তার শুরু থেকেই, আজ নয় অনেক আগ থেকেই তিনি এই ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত। কারণ শেখ হাসিনা জানতো যে বাংলাদেশে জনগণ তাকে পছন্দ করে না, সে কারণে তিনি এই অস্ত্রের উপরে নির্ভর করতেন, সন্ত্রাসের উপরে নির্ভর করতেন, মানুষদের অধিকারকে বন্ধ করার জন্য তারা চেষ্টা চালিয়ে যেতেন, এবং শেখ হাসিনা সেই কাজটি যে কোনো মূল্যে তিনি বাস্তবায়ন করেছেন। শেখ হাসিনার ইতিহাস কখনোই ভালো ছিল না। এ বাংলাদেশে মানুষ হত্যা কি শুধু 24 সালে হয়েছে? এ বাংলাদেশে মানুষ হত্যা হয়েছে 24 সালে, শাহবাগের 13 সালে আন্দোলন করার মধ্য দিয়ে আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া, বিভিন্ন জায়গায় খুন করা, গুম করা, দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মৃত্যুর রায়কে কেন্দ্র করে প্রায় 250 মানুষকে শেখ হাসিনার নির্দেশে হত্যা করা, 5ই মের শাপলা চত্বরে মানুষদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা, এরপরে মোদি বিরোধী আন্দোলনের সময় কওমি মাদ্রাসার আলেমদেরকে হত্যা করা। তাহলে সারা বাংলাদেশে আপনি যদি চিত্রগুলো একটু দেখেন, এই শেখ হাসিনা শুধুমাত্র 24ই হত্যা করে নাই। এবং আমি গতকালকের একটি বিভিন্নভাবে আমি নিজে নিজে পড়ে একটি গবেষণা করে দেখলাম যে বাংলাদেশের কোনো শাসকই শেখ হাসিনার মতো বর্বর ছিল না। এবং বিশেষ করে আমি যদি কম্পেয়ার করি উইথ খালেদা জিয়ার ইতিহাসে আপনি একটা গণহত্যা কিংবা হত্যার কোনো নিদর্শন জাতির কাছে প্রকাশ করতে পারবেন না। কোনো নিদর্শন নাই যে তিনি ক্ষমতায় থাকার জন্য কাউকে মেরে পিটিয়ে হত্যা করে তারপরে থেকেছে। এই গণহত্যার সকল রিপোর্ট কিন্তু শেখ হাসিনার কাঁধেই লেগেছে, একটা দুইটা গণহত্যা নয়। এরকম প্রতিনিয়ত তিনি গত 16 বছর পর্যন্ত গণহত্যা করেছেন, মানুষ মেরেছেন, এবং এটাই ছিল তার একটা কৌশল ক্ষমতায় থাকার জন্য। তিনি একবার যখন মেরেছেন, মারার পরে তিনি অনুভব করছেন যে ভালোই তো, এভাবেই আমাকে মেরে মেরে ক্ষমতায় থাকতে হবে, আর তিনি তাই এইভাবে মেরে মেরেই ক্ষমতায় থেকেছেন। আজকে আমার নিজে যখন এই অডিওটা শুনতেছিলাম, আমি নিজেও হতভম্ব হয়ে যাচ্ছিলাম যে একজন নেত্রী কি করে তার
প্রশাসনিক কর্মকর্তাদেরকে এইভাবে নির্দেশনা দেয় যে গুলি করো, মেরে ফেলো, হত্যা করো, গুম করো, খুন করো, হেলিকপ্টারের উপর থেকে গুলি করো, সকল নির্দেশনা দেওয়া আছে, যেগুলারে পাও সবগুলোকে ধরে বেঁধে গ্রেপ্তার করে ফেলো, অ্যারেস্ট করে ফেলো, অ্যাটাক করে ফেলো, এই ভাষা, এই শব্দচয়ন আমরা তাদের কাছ থেকে শুনেছি যাদেরকে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বাংলাদেশের অবৈধ পথে তারা আমাদের উপরে ক্ষমতা কুক্ষিগত। আপনারা দেখলেন, এই ভিডিওর ব্যাপারে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।